আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক, পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সন্দ্বীপ, চট্টগ্রাম। আমি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থেকে 700 কিলোমিটার দূরে দুর্গম উত্তাল সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপের দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করছি। আমি এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান করেছি এখানে। আমি যখন চাকরিতে যোগদান করি তখন মনে আনন্দের শেষ ছিল না, এই কারণে যে চাকরি নামক সোনার হরিণটা আমি পেয়েছি। কিন্তু আমার সেই আনন্দ অল্প কিছুদিনের মধ্যেই ফিকে হয়ে যায়, কারণ বর্তমানে বাংলাদেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষকের প্রারম্ভিক বেতন সর্বসাকুল্যে মাত্র 12,750 টাকা। বর্তমানে অবশ্য সরকার আরও 1,000 টাকা প্রণোদনা দিচ্ছেন, সব মিলে 13,750 টাকা। বর্তমান দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে 13,750 টাকায় একটি সংসার চালানো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না, যার ফলে শিক্ষকদের প্রতিনিয়তই থাকতে হয় নানা রকম দুশ্চিন্তায়। যাই হোক, আমরা যখন যোগদান করি তখন মনে বড় প্রত্যাশা ছিল যে পরের গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিজের এলাকায় কিংবা পার্শ্ববর্তী কোনো এলাকায় চলে যাব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমরা যোগদান করার পর হঠাৎ করেই কোনো রকম পূর্ব ঘোষণা ব্যতি রেখেই পরবর্তী গণবিজ্ঞপ্তিগুলোতে আমাদের আবেদনের পথ রুদ্ধ করে দেওয়া হয়, যার ফলে আমরা আর নিজ এলাকায় চলে যেতে পারিনি। এর প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন ধরেই বদলি কিংবা অন্য কোনো উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তনের মাধ্যমে নিজ এলাকায় ফিরে যাওয়ার দাবি জানিয়ে আসছি। সরকার আমাদের দাবি আমলে নিয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি কর্মশালা করেছেন এবং শেষ পর্যন্ত বদলি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছিলেন। সর্বশেষ গত 5 মে 2024 একটি কর্মশালা হয়, যে কর্মশালায় বদলি বিষয়গুলোকে চূড়ান্ত করার এবং একটি নীতিমালা করার সিদ্ধান্ত আসবে বলে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু সেখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘোর বিরোধিতায় আমাদের বদলি বিষয়টি আর চূড়ান্ত হয়ে ওঠেনি এবং সেটিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে রাখা হয়েছে এবং আমরা আদৌ কখনো বদলি পাবো কি না এটি আমরা এখন নিশ্চিত নই। কিন্তু যদি বদলি না পাই তাহলে আমাদের আবেদনের পথ রুদ্ধ করে দেওয়াটা কি ঠিক হয়েছে? আসলে এনটিআরসি সৃষ্টির আগে যখন কমিটির মাধ্যমে নিয়োগ হতো তখনও শিক্ষকেরা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে শূন্যপদ থাকা সাপেক্ষে এবং নিয়োগ থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেয়েছেন। এনটিআরসি যখন সৃষ্টি হয়েছে, এনটিআরসির সনদধারীরা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও তারাও সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠান পরিবর্তনের শূন্যপদ থাকা সাপেক্ষে কমিটির মাধ্যমে। কিন্তু তারপরে এনটিআরসি নিয়োগ সুপারিশ হাতে নেওয়ার পরপর 3টি গণবিজ্ঞপ্তিতে পূর্বের ইন্ডেক্সধারীরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেয়েছেন গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে। কিন্তু হঠাৎ করে তৃতীয় গণবিজ্ঞপ্তির পর এই আবেদনের প্রক্রিয়াটা বন্ধ করে দেওয়া হয়, যার ফলে ইন্ডেক্সধারীরা আর প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাচ্ছেন না। আসলে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ না পেলে আমরা যারা এত দূরে চাকরি করছি আমাদের কোনোভাবেই চাকরি করাটা সম্ভব হয়ে উঠবে না। আমরা প্রতিনিয়তই নানাবিধ দুশ্চিন্তায় থাকি, যার ফলে আমরা সঠিকভাবে পাঠদানে মনোনিবেশও করতে পারি না। আমরা যখন এখান থেকে ছুটিতে বাড়িতে যাই এবং ছুটি কাটিয়ে যখন বাড়ি থেকে এখানে আসি তখন আসার দিনে এক হৃদয় বিদারক দৃশ্য চোখের সামনে ভেসে দৃশ্য দেখা যায়। আত্মীয় স্বজন যারা রয়েছেন সবাই কান্নাকাটি করেন, স্ত্রী সন্তান সবার চোখের পানি দেখে নিজের অজান্তেই আমার নিজের চোখ দিয়েও পানি চলে আসে। তখন আর বাড়ি থেকে আসতে ইচ্ছে করে না, কিন্তু আসতে ইচ্ছে না করলেও আসতে হয় যে আমাদের তো চাকরিটা করতে হবে। বড় আশা নিয়ে আমরা আসি যে হয়তোবা সরকার আমাদের জন্য একটা সুব্যবস্থা করবেন, আমাদের প্রতিষ্ঠান পরিবর্তনের একটা ব্যবস্থা করবে, কিন্তু এখনও আমাদের সেই ব্যবস্থাটি করা হয়ে ওঠেনি। আসলে আমরা যেখানে চাকরি করি, বিশেষ করে আমি যেখানে চাকরি করি, এই এলাকার মানুষের মুখের ভাষা এবং আমার ভাষার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। এমনকি এখানকার মানুষেরা যে প্রমিত ভাষা, এই প্রমিত ভাষায় কথা বলতে পারেন না বা বলার প্রয়োজনীয়তা মনে করেন না, এবং প্রমিত ভাষাটাও তারা ঠিকভাবে বুঝে উঠতে পারেন না।
যেহেতু এনারা আঞ্চলিক ভাষায় কথা বলেন সবসময়, আমি যখন শ্রেণীকক্ষে যাই আমার শিক্ষার্থীদের যখন আমি কোনো প্রশ্ন করি তারা আঞ্চলিক ভাষায় সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে, যার ফলে আমি তাদের ভাষাগুলো বুঝে উঠতে পারি না, আবার তারাও আমার ভাষা সঠিকভাবে বুঝে উঠতে পারে না। এতে করে শ্রেণী পাঠদানে কিংবা শ্রেণী কার্যক্রম পরিচালনায় চরমভাবে ব্যাঘাত ঘটে। প্রতিনিয়তই আমরা সেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি এবং আমার সহকর্মীরা যখন নিজেদের মধ্যে কথোপকথন করেন তখন আমি শুধু তাদের দিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকি, তারা কি বলে বোঝার চেষ্টায়, আসলে আমি বুঝতেও পারি না। এরপরে তো আছে আবার এখানকার স্থানীয় শিক্ষক, তারপরে কমিটি থেকে শুরু করে স্থানীয় লোকজনের নানা রকম বিদ্রুপাত্মক কথা, এবং তারা প্রতিনিয়তই নানাভাবে আমাদের উপর মানে আমাদেরকে বুলিং করে থাকেন, নানাভাবে আমাদেরকে মানে ক্রিটিসাইজ করে থাকেন, কিংবা আমাদের উপরে টর্চারিং করে থাকেন, মানসিক বা টর্চারিংগুলো করে থাকেন। আমরা আসলে এরকম বুক ভরা কষ্ট নিয়ে এত দূরে কিভাবে শিক্ষকতা করতে পারি? আমরা যখন বাড়ি থেকে এখানে আসি, যেদিন আসি সেদিন থেকে শুরু হয় আমাদের বাড়ি যাওয়ার জন্য ক্ষণ গণনা। আমরা ক্ষণ গণনাই করব নাকি শ্রেণীকক্ষে গিয়ে শ্রেণীকার্য সঠিকভাবে পরিচালনা করব? সঠিকভাবে শ্রেণীকার্য পরিচালনা না করলে সরকারের যে উদ্দেশ্য শিক্ষা নিয়ে, সেই উদ্দেশ্য ব্যাপকভাবে ব্যাহত হবে। আমি এই কারণেই প্রত্যাশা করছি যে আসলে আমাদের এখান থেকে যারা দূরে দূরে রয়েছি তাদেরকে প্রতিষ্ঠান পরিবর্তনের একটা সুযোগ দেওয়া দরকার। আসলে শিক্ষকতা পেশাটা আমার কাছে মনে হয় স্থানীয় পর্যায়েরই একটা পেশা, কারণ স্থানীয় পর্যায়ের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিজের ভাষায় যেভাবে বোঝানো সক্ষম হবে অন্য এলাকার একটা শিক্ষক এসে সেইভাবে কখনোই বোঝাতে পারবেন না। 5 তারিখের কর্মশালায় যতটুকু জেনেছি যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছেন এবং বদলির বিরোধিতা করে বলেছেন যদি বদলি প্রক্রিয়া চালু করা হয় তাহলে দুর্গম এবং গ্রাম এলাকায় শিক্ষক খুঁজে পাওয়া যাবে না, প্রতিষ্ঠানগুলো শিক্ষক শূন্য হয়ে যাবে, সকল শিক্ষক চলে যাবেন শহরের প্রতিষ্ঠানে। আসলে কথাটা আমি একেবারে অযৌক্তিক বলছি না, তবে যদি শহরের প্রতিষ্ঠানগুলোতে সকল পদ পূর্ণ থাকে তাহলে কিভাবে সেখানে শিক্ষকেরা আবার যাবেন? আবার আমরা যারা শিক্ষকতা করছি আমাদের যে বেতনের অবস্থা, এই বেতন দিয়ে আমরা শহরের প্রতিষ্ঠানে চাকরি করে বাড়ি ভাড়া নিয়ে থাকবো, এটাও আসলে অনেকটা বেমানান দেখায়। আমার কাছে মনে হয় এটা কখনোই সম্ভব হয়ে উঠবে না। অনেকে হয়তোবা মনে করবেন বা সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা হয়তোবা ভাবছেন যে শিক্ষকেরা টিউশনি কিংবা প্রাইভেট পড়িয়ে টাকা ইনকাম করেন। আসলে এই এরকম যদি চিন্তাভাবনা থেকে থাকে তাহলে আমি বলবো যে টিউশনি করান কতজন শিক্ষক? ইংরেজি এবং গণিত বিষয়ের শিক্ষক ছাড়া অন্য কোনো বিষয়ের শিক্ষকেরা টিউশনিটাও ঠিকমতো করাতে পারেন না যে তাদের বাড়তি আয়ের সুযোগ আছে। তো বাড়তি আয়ের সুযোগ নাই, এই মাত্র 13,000-14,000 টাকা দিয়ে শহরের কোনো প্রতিষ্ঠানে চাকরি করে শহরে বাসা ভাড়া নিয়ে থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন শহরে একটি বাসা ভাড়া দিতে গেলে কমপক্ষে 5,000 টাকা গুনতে হবে একটা বাসা ভাড়া। তো 13,000 টাকা থেকে 5,000 টাকা যদি বাসা ভাড়াই দেওয়া হয় তাহলে এই শিক্ষক কিভাবে শহরে থাকবেন বা শহরের প্রতিষ্ঠানে চাকরি করবেন? আমি ধরেই নিলাম যে শিক্ষকেরা শহরের প্রতিষ্ঠানে যেতে চাইবেন এবং যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বেন। তো সেক্ষেত্রে আমি এবং আমরা যারা বদলি প্রত্যাশী বহু দূরে চাকরি করছি তাদের পক্ষ থেকে আমি বলছি যে আসলে আমরা শহরের প্রতিষ্ঠানে যেতে চাই না, আমরা আমাদের নিজ উপজেলার যে প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানগুলো আছে আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে যেতে চাই। আমরা প্রয়োজনে আপনারা চাইলে এরকম শর্ত জুড়ে দিবেন যে আমরা শহরের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবো না, শহরের প্রতিষ্ঠানে যেতে পারবো না, আমরা তাতেও রাজি আছি। অনুগ্রহ করে দয়া করে আমি আপনাদের কাছে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যারা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন, যারা আমাদের এই শিক্ষা সেক্টরটাকে দেখে থাকেন, যারা আমাদের নিয়ন্ত্রণ করে থাকেন, যাদের অধীনে আমরা রয়েছি তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ আপনারা আমাদের যে কোনো উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তনের একটা সুযোগ দিন, যাতে আমরা নিজ এলাকায় গিয়ে আত্মীয় স্বজন, বাবা মা, তারপরে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনি আমাদের এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আসলে আমরা অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্যে এখানে দিনাতিপাত করছি। আমাদের কষ্ট যদি আপনারা না বোঝেন, আমরা যদি কষ্টে থাকি, আমরা যদি হতাশায় থাকি, আমরা কিভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। এরপরে এই তো যে গত 5 তারিখের যেদিন আমরা শুনলাম যে বদলি প্রক্রিয়া আপাতত চালু করা হচ্ছে না, এটি শোনার পর 5 তারিখ রাতে আমি ঘুমাতে পারিনি। আমার মতো হাজার হাজার শিক্ষক, তাদের রাতে আর ঘুম হয়নি। আমরা এই যে এত হতাশা দুর্দশা নিয়ে শ্রেণী কার্যক্রম আসলে করতে পারছি না। আমাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক সমস্যা তৈরি হচ্ছে। আমরা আসলে কতটা কষ্টে আছি, কতটা সমস্যায় আছি, এইটুকু ভুক্তভোগী ছাড়া আর কেউই বুঝবেন না যে আমরা কত সমস্যায় আছি। অনুগ্রহ করে আমাদের একটি বদলির সুব্যবস্থা করে দিন। বদলি যদি নাই দেন, যে কোনো উপায়ে আমাদের প্রতিষ্ঠান পরিবর্তনের একটি ব্যবস্থা করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যারা শিক্ষা সেক্টরে রয়েছেন, যারা আমাদেরকে পরিচালনা করে থাকেন, শিক্ষাকে পরিচালনা করে থাকেন, তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, অনুগ্রহ করে আমাদেরকে একটিবারের জন্য হলেও আমাদের নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সাগর রয়েছে, এই যে উত্তাল সাগর। এখানে আমরা এই সাগরটি পাড়ি দিয়ে এখানে আসি আমি। এটা 17 কিলোমিটার একটা সাগর, মোহনা আর কি, এটা সন্দ্বীপ চ্যানেল বলা হয়। এই সাগর যখন বাতাস থাকে কিংবা যখন একটু ঝড়ো হাওয়া থাকে, উত্তাল হয়, কি কষ্টটাই না হয় এখানে পার হতে। কখনো কখনো দেখা গিয়েছে যে নৌ ডুবি হয়েছে, এখানে অনেক মানুষের প্রাণহানি ঘটে। আমরা এত কষ্ট নিয়ে, এত যন্ত্রণা নিয়ে কিভাবে এখানে এসে শিক্ষকতা করতে পারি? অনুগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যে কোনো উপায়ে আমাদের প্রতিষ্ঠান পরিবর্তনের একটা সুযোগ করে দিন। যদি বদলি ব্যবস্থা চালু করতে নাই পারেন, পূর্বের মতো গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ করে দিন, যাতে করে আমরা এখান থেকে প্রতিষ্ঠান পরিবর্তন করে নিজ এলাকায় যেতে পারি। আসলে কখনোই মনে কষ্ট নিয়ে সঠিক পাঠদান করাটা, সুষ্ঠুভাবে পাঠদান পরিচালনা করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাই আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন, তাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদেরকে জীবনে একটা বারের জন্য হলেও নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ করে দিন।